তপন আর সুদেব, অমন মুখ করে দাঁড়িয়ে থেকে লাভ নেই। কাল রাতে কি হয়েছিল সেটা বলো। সেটাই তো, তোরা এই রাতে কালিন্দির জঙ্গলে কেনই বা গেছিলি? হ্যাঁ, তোরা কি জানিস না, রাতে তো দূর, দিনের বেলাতেও গ্রামের মানুষ ওই জঙ্গলে যেতে 100 বার ভাবে। তার উপরে তোরা তিনজন একসঙ্গে গেলি, এখন বলছিস কমল তোদের সঙ্গে ফেরেনি? আমরা সত্যি কথাই বলছি গো। কমল ওই জঙ্গলেই হারিয়ে গেছে। কোনো এক অজানা শক্তি ওকে নিয়ে চলে গেছে। ভয় আতঙ্কে আমরা ফিরে এসেছি। দেখ, এসব কথা আমরা শুনবো না। যেভাবেই হোক তোদের কমলকে খুঁজে নিয়ে আসতেই হবে। ওর বাবা নেই, ওর মাকে আমরা কি উত্তর দেব সেটা তো ভাব। ঠিকই তো, তোরা যখন ওর সাথে ছিলি তখন তোদেরকেই তো ওদের দায়িত্ব নিতে হতো। জীবিত হোক বা মৃত, ওকে নিয়ে তোদের ফিরতে হবে। গ্রামের লোকেদের এমন একটা কথা শুনে তপন আর সুদেব বেশ ঘাবড়ে গেল। ওরা তিনজন যে হরিহর আত্মা সেটা তো গ্রামের সকলেই জানে, কিন্তু গতকাল যেই ঘটনাটা ঘটেছে তারপর থেকে ওদের মনে এক অজানা আতঙ্ক ঘর বানিয়ে নিয়েছে। ওরা দুজন গুটি গুটি পায়ে কালিন্দির জঙ্গলের দিকে চলতে শুরু করলো। তখন সুদেবকে তপন বলল, সত্যি কথা বলতে কাল কালিন্দির জঙ্গলে যাওয়ার বুদ্ধিটা তো কমলেরই ছিল। ও যদি আমাদের জোর না দিত তাহলে হয়তো আমরা যেতাম না। তুই একদম ঠিক বলেছিস তখন, কিন্তু রাতের এই অন্ধকারে আমরা তো কমলের চিৎকার শুনেছিলাম বল, তারপরেই ভয় আমরা পালিয়ে এসেছি। গ্রামের লোককে সেই কথা বললে তারা আমাদের কি অপদস্থ করতো। কিন্তু এখন কি করবি সেটা তো বল। এই বড় জঙ্গলের মধ্যে কমলকে আমরা খুঁজবই বা কোথায়? তোমাদের বন্ধুকে তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তারা কণ্ঠস্বরের উৎসের দিকে লক্ষ্য করতেই দেখল তাদের খুব কাছে একটা বিশাল গাছের নিচে একজন সাধিকা বসে আছেন। তার পরনে গেরুয়া বস্ত্র, মাথায় জটা, মুখে স্মিত হাসি। সুদেব আর তপন তাড়াতাড়ি তার কাছে গিয়ে নত মস্তক হয়ে বলল, মা, আপনি আপনি কি করে জানলেন এইসব কথা? হ্যাঁ, আপনি বললেন কমলকে খুঁজে পাবো না, তার মানে কমল কি? হ্যাঁ, তোমাদের বন্ধু কমল আর জীবিত নেই। তোমরা তো জানতে এই কালিন্দির জঙ্গল কতটা ভয়ঙ্কর, তাহলে কেন এসেছিলে? আমরা বুঝতে পারিনি এত বড় অঘটন ঘটে যাবে। তাছাড়া কমল আমাদের সাথে চ্যালেঞ্জ করেছিল যে। তার মানে? হ্যাঁ মা, কাল বিকেলবেলায় আমরা 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই কমল বলল, আরে দূর দূর দূর, এইভাবে বসে থেকে আর ভালো লাগছে না রে, কিছু একটা করতে হবে, বুঝলি? সে তো করতেই হবে ভাই, বাবা তো রোজ বলছে যে এবারে চাষবাসের কাজে হাত লাগাতে। কি যে করি না। আমার বাড়িতেও একই কাহিনী বুঝলি। মা বাবা রোজই উঠতে বসতে বলছে কাজ করতে। ধ্যাৎ তেরি, তোরা চিরকাল না বোকাই রয়ে গেলি। শোন ভাই, আমরা যদি আমাদের বাবাদের মতন চাষবাস করে খাই তবে এ জন্মে আর আমাদের বড়লোক হওয়া হবে না। ওই পান্তা ভাত খেয়েই জীবন কাটবে। তার মানে তুই কি করবি ভাবছিস তাহলে? হ্যাঁ, ব্যবসা? ব্যবসা করতে গেলেও টাকা লাগে ভাই, সেটা কে দেবে? কেউ দেবে না, সেই টাকা তো হাতের কাছেই আছে, শুধু সাহস করে নিতে হবে। তার মানে কোথায় আছে টাকা? কি আবল তাবল বকছিস বলতো? আমি ঠিকই বলেছি, কালিন্দির জঙ্গল। লোকে বলে ওই জঙ্গলে গুপ্ত ধন আছে, আর তাই ওই জঙ্গলের নামে এমন অপবাদ রটিয়ে দিয়েছে। কি? তুই কি পাগল হলি নাকি? ওই কালিন্দির জঙ্গল অভিশপ্ত। ওই জঙ্গলে লোক দিনের বেলায় যেতে ভয় পায়, আর তুই? না, আমি এসবে নেই। ঠিক, তপন একদম ঠিক বলেছে। সেই দাদু ঠাকুমার আমল থেকে শুনে আসছি ওই জঙ্গলে সাক্ষাৎ কালিন্দি রয়েছে। ওই জঙ্গল তার, অন্য কেউ ঢুকলে ও তাকে আস্ত রাখে না। আরে ধুর ধুর ধুর, ওসব গাল গল্প। যাতে কেউ ওই গুপ্তধন না নিতে পারে সেই জন্য এসব রটিয়েছে, বুঝলি? আমরা যদি সাহস করে ওই জঙ্গলে যাই, ওই সব সম্পদ আমাদের হবে। শুধু আমাদের দরকার শুধু সাহসের। বল বল, যাবি আমার সঙ্গে? বল। তোরা ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, ছি 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 ছি। এই তোরা নাকি পুরুষ মানুষ? জীবনে এইটুকু সাহস না থাকলে যা, ঘরে গিয়ে মায়ের আঁচলের তলায় লুকিয়ে পড় যাস। ঠিক আছে, আমি যাব। কমল, কখন যাবি বল? তাহলে আমিও যাব। এরপরেই আমরা 3 জন মিলে ঠিক করলাম আজকে রাতেই জঙ্গলের ভিতরে যাব। সেই পরিকল্পনার মতোই 3 জনে জঙ্গলের ভেতরে ঢুকলাম। বাইরে তখন অজস্র ঝিঁঝি আর রাত চড়া পাখি ডাকছিল, কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকতেই যেন সব নিস্তব্ধ হয়ে গেল। কোথাও কোনো শব্দ নেই। সুদেব বলল,
ভাই এ এত বড় জঙ্গল, এদিকে কোনো পাখি বা পোকার ডাক শোনা যাচ্ছে না কেন রে? আমিও তো সেটাই ভাবছি। চল না আমরা ফিরে যাই, আমার খুব ভয় লাগছে। তোদের মতন ভিতর ডিমকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। তোরা হলি মেয়ে ছেলেদেরও অধম, বুঝলি? পুরুষ মানুষের নামে কলঙ্ক তোরা। এই তুই এইভাবে বলছিস কেন রে? তো আর কিভাবে বলবো রে? পুরুষ মানুষ হলো সিংহের জাত। এদের ধর্মই হলো অপর পক্ষকে পিষে এগিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, তোর আর কি, বিয়ে হয়ে গেছে? বিয়ে? শোন শোন শোন, ওইসব বিয়ে হলো সমাজের জন্য, আসল মজা তো অন্য কিছু করতে। ঘরে থাকবে বউ, বাইরে হবে ফুর্তি, এই হলো পুরুষের কাজ। কমলের কথা শেষ হলো কি হলো না, কিন্তু তার আগেই ঘটে গেল বিভৎস ঘটনা। ওই অন্ধকারের মধ্যেও আমরা দেখলাম মাটির নিচ থেকে উঠে এলো একটা কালো লিকলিকে হাত। সেই হাত যেন নরকের মধ্যে থেকে উঠে এলো, আর কমলের চিৎকার শুনে আমরা আতঙ্কে ভয় কোনো দিকে না তাকিয়ে পাগলের মতন ছুটতে শুরু করলাম। দৌড়তে দৌড়তে জঙ্গলের বাইরে এসে তবে থামলাম। আমরা জানি আমাদের কমলকে বাঁচাতে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা পারিনি আমরা। এতে তোমাদের কোনো দোষ নেই, এটাই হয়তো নিয়তি ছিল। আচ্ছা একটা কথা বলো তো, কমলের চরিত্রে কি কোনো দোষ ছিল? আসলে কমলের স্বভাব ছোটবেলা থেকেই খারাপই ছিল। মানে সবাই ভেবেছিল বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিন্তু কোথায় কি, বিয়ের পরেও ওর স্বভাব একই রয়ে গেল। যা ভেবেছিলাম ঠিক তাই। যাই হোক, তোমরা ফিরে যাও। পশ্চিম দিকের কাঁটা ঝোপের পাশে তোমাদের বন্ধুর লাশ পড়ে আছে, ওটা নিয়ে গ্রামে ফিরে যাও। মনে রেখো, এই জঙ্গল দুশ্চরিত্র ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেয়, এতে তোমাদের কোনো দোষ নেই। সাধিকার কথা শুনে তপন আর সুদেব দ্বিরুক্তি করল না। সাধিকার নির্দেশিত জায়গায় গিয়ে দেখল কমলের মৃতদেহ পড়ে রয়েছে। তার ঘাড় মোটকে কেউ যেন নৃশংসভাবে তাকে মেরে ফেলেছে। সুদেব আর তপন যখন কমলের মৃতদেহ নিয়ে কমলের বাড়িতে পৌঁছালো, তখন সেখানে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ছে। আহা, কি বিভৎস অবস্থা করেছে গো! কি দরকার ছিল এই অভিশপ্ত জঙ্গলে যাওয়ার? সে যা বলেছ, এখন দেখো পরিবারটার কি হবে। কমল, বাবা কমল, আমার ছেলে, আমার খোকা, কি হলো তোর কমল? কাকিমা শান্ত হন, এমন করলে যে শরীর খারাপ হয়ে যাবে। ওরে ওরে, তোরা তো ছিলি ওর সাথে। বল না কি হয়েছিল আমার ছেলেটার? কে এমন করে মারলো ওকে? বল না। কাকিমা আসলে ওই জঙ্গলে একজন সাধিকা বলেছেন, কালিন্দী জঙ্গলে যদি কোনো দুশ্চরিত্র ব্যক্তি যায় তাহলে কালিন্দী তার এমন অবস্থা করে। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার মরা ছেলেটার নামে কুৎসা দিচ্ছিস? সে কি বলছে কি গো? দুশ্চরিত্র হলে তারা এমন অবস্থা করে? কোনো ভুল কথা তো বলেনি। আমার ছেলে তো বলেছে কমল সব খারাপ জায়গায় যেত টেতো, বুঝলে? মরে গেছে, এখন বলা উচিত না। চুপ করো তোমরা। আমার ছেলেটা মরে গেছে, সামনে তার মৃতদেহ পড়ে রয়েছে, ওর বিধবা বউটা কেঁদে শেষ হয়ে যাচ্ছে, আর তোমরা এই দুটো শয়তান ছেলের কথায় বিশ্বাস করছো? কাকিমা, আমরা বুঝতে পারছি আপনার মনের কি অবস্থা, কিন্তু আমরা বানিয়ে কিছু বলছি না কাকিমা। সত্যি সাধিকা মা এই কথাই বলেছেন। একদম চুপ করবি, আর একটা কথা বললে তোদের জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার ছেলেটা চলে গেল, আর তোরা এইভাবে ওর নামে মিথ্যে কথা বলছিস। আমি যদি বলি এটা তোদের কাজ? তার মানে? হ্যাঁ, এটা তোদের চক্রান্ত। আমার সুস্থ সবল ছেলেটা তোদের সাথেই তো গেছিল জঙ্গলে। এই তোরাই ওর সাথে কিছু করেছিস। হ্যাঁ, তোরাই করেছিস। কাকিমা, আমরা কেন কিছু করতে যাব?
উল্টে কমল আমাদের জোর দিয়ে নিয়ে গিয়েছিল ওই জঙ্গলে। আমি বিশ্বাস করি না, তোদের একটা কথাও আমি বিশ্বাস করি না। তো আর ওই সাদিকা কে সে? কে? তিনি কি করে জানলেন আমার ছেলের চরিত্রের কথা? এই কথাটা আমার মাথায় যে আসেনি তা নয়। এই সুদেব, চল তো আমার সঙ্গে। কিন্তু কোথায়? ওই সাদিকা মায়ের কাছে অনেক কিছু প্রশ্নের উত্তর জানার আছে। আমি জানতাম তোমরা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি। আপনি আপনি জানলেন কি করে আমরা এসেছি? হ্যাঁ, আমি তো এটাও জানি যে তোমরা কি কারণে এসেছো। আপনি অন্তর্যামী। মা, কমলের মা কিছুতেই আমাদের কথায় বিশ্বাস করছে না, আমাদের যাচ্ছে তাই কথা শোনাচ্ছে। আপনি বলুন না যে কমল যে দুশ্চরিত্র, আর সেই কারণেই যে তার এই অবস্থা হয়েছে, সেটা আপনি জানলেন কি করে? তার পেছনে যে অনেক বড় কারণ রয়েছে, আর যে রয়েছে অনেক বড় গল্প। দয়া করে বলুন না মা, কেন এই কালিন্দির জঙ্গল এত অভিশপ্ত, আর কি বা এর রহস্য? সে আজ থেকে বহু বছর আগের কথা। প্রথমপুরে বাস করত দুই বান্ধবী, সুতপা আর কালিন্দী। সুতপা ছিল সম্পন্ন ঘরের মেয়ে, তার বাবা ছিলেন জমিদার। আর কালিন্দী, সে ছিল গরিব লাঠিয়ালের মেয়ে। যদিও তাদের মধ্যেকার এই বিভেদ কোনো দিন দুজনের মধ্যে দূরত্বের সৃষ্টি করেনি। সুতপা দেখতে ছিল সুন্দরী, কালিন্দীর গায়ের রং চাপা হলেও মুখশ্রী বড়ই সুন্দর ছিল। ধীরে ধীরে দুই বান্ধবী বড় হতেই সুতপার বাড়ি থেকে বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু হয়ে গেল। সুতপা, শুনলাম জমিদার বাবু তোর বিয়ে ঠিক করেছেন। বিয়ের পরে তুই আমায় ছেড়ে চলে যাবি বল? মোটেই না, আমি তো তোকে সঙ্গে করেই নিয়ে যাব। যেখানে আমি সেখানে আমার সখী। ইস, জামাইবাবু বুঝি সহ্য করবেন? তখন দেখবি আর তুই আমাকে চিনবিই না। এই এমন এক গাঁটটা দেব না, তখন বুঝবি। বর তো পরে আসবে, তুই আমার সাথে ছিলি আর সব সময় থাকবি। আচ্ছা সুতপা, তোর কেমন বর পছন্দ? দেখ, আমার আর কিচ্ছু চাই না। তার কাছে টাকা থাক বা না থাক, তার চরিত্র যেন ভালো হয়। দুশ্চরিত্র লম্পট ছেলে আমি মোটেও বরদাস্ত করতে পারি না। এই হলো আমার বান্ধবী। জমিদার বাবুকে আমাদের সুতপার পছন্দের কথাটা জানিয়ে দিতে হবে তো। বাবাকে আমি আগেই বলে দিয়েছি সখী, বাবাকে স্পষ্ট করে বলেছি, সৎ চরিত্রের পাত্র না হলে আমি কিন্তু বিয়ে করব না। এরপরে কেটে গেছে প্রায় 6 মাস। জমিদার বাবু তার মেয়ের জন্য পছন্দ করলেন প্রতাপগড়ের জমিদার পুত্র উদয়কে। পাত্র যেমন রূপবান, তেমনি চারিদিকে তার গুণগান শোনা যায়। সুতপাও লাজুক চিত্তে বিয়েতে মত দিল। বিদায়ের সময় সুতপা কাঁদতে কাঁদতে কালিন্দীকে বলল, মন খারাপ করিস না কালিন্দী, আমি পরের বার এসে তোকে সঙ্গে নিয়ে যাব। তোকে আমার খুব মনে পড়বে রে সুতপা, খুব। নিজের খেয়াল রাখিস। সুতপাকে ছেড়ে কালিন্দী যেমন মন খারাপ করে রইল, তেমনি কালিন্দীকে ছেড়ে সুতপাও মন মরা হয়ে থাকতো। তাই অষ্টমঙ্গলাতে বাড়ি এসে সুতপা কালিন্দীকে জড়িয়ে ধরে বলল, না না, আমি এইভাবে থাকতে পারছি না কালিন্দী। এবারে আমি তোকে সঙ্গে করে নিয়েই যাব। তুই না থাকলে জীবনটা বড় পানসে লাগে রে। তাই নাকি? কেন, আমার জামাইবাবু বুঝি তোকে ভালোবাসছে না? এক গাঁটটা দেবো মাথায়। তুই যাচ্ছিস মানে যাচ্ছিস, ব্যাস।
আজকে তোকে কি সুন্দর লাগছে রে সুতপা। জামাইবাবু তোকে দেখে ভাষা হারিয়ে ফেলবেন। দেখি একটা কালো টিপ পরিয়ে দি। দূর, তুই না খুব দুষ্টু হয়েছিস। কে দুষ্টু? হ্যাঁ, কাকে নিয়ে কথা হচ্ছে? ও তুমি এসে গেছো? এই দেখো না, আমার সখীর সাথে মজা করছিলাম। ও তোমার সাথে তো পরিচয়ই করানো হয়নি। এটা আমার সব থেকে প্রিয় সখী কালিন্দী। ওর মতো মেয়ে আর হয় না। ও, সত্যি অতুলনীয়। হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ, কই না তো। বাহ, নিজের সখীকে বুঝি সঙ্গে করে নিয়ে এসেছো? হ্যাঁ, ওকে ছাড়া যে আমার ভাল লাগে না, তাই নিয়ে এসেছি। তুমি রাগ করবে না তো? আরে ধুর, আমি কেন রাগ করতে যাব? তোমার সখী মানে তো আমারও সখী, তাই না কালিন্দী? আগে সুতপা, আমি আসছি। হ্যাঁ, এরপরে দেখতে দেখতে কেটে গেল কিছুদিন। কালিন্দী তার ঘরে ঢুকে বেশ ইতস্তত করে বলল, সুতপা, ও তুই এসে গেছিস? আমি এক্ষুনি তোর কাছেই যাচ্ছিলাম। শোন না, কাল আমরা বনবিহারে যাব, তুই কিন্তু তৈরি হয়ে নিস। আমি আমি যেতে পারবো না সুতপা, আমায় বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে? কিন্তু কেন? না না, সেসব হবে না, তুই আমাদের সাথেই যাচ্ছিস ব্যাস। না রে সুতপা, অনেক দিন হয়ে গেল, বাড়ির জন্য মন কেমন করছে। আমায় যেতে দে লক্ষ্মীটি। আচ্ছা বেশ, এখন যা, কিন্তু সামনের মাসে আমি আবার তোকে নিয়ে আসবো। কিন্তু বারবার এখানে আসাটা ঠিক হচ্ছে না। এই তুই চুপ কর তো, আমি যা বলছি তাই হবে। কালিন্দীর কি হলো? দেখো না, বলছে কালকেই চলে যাবে। কি যে করে মেয়েটা। কি হলো? সুতপা বলল তুমি চলে যেতে চাইছো। কেন? আমার কাছে থাকতে বুঝি তোমার ভাল লাগছে না? জামাইবাবু, আমাকে আমাকে ছেড়ে দিন, কেউ এসে যাবে, দয়া করে এমনটা করবেন না। কেন? আমায় বুঝি তোমার ভাল লাগে না? দেখো দেখি মেয়ের কাণ্ড, এক পায়ের নুপুর যে খুলে গেছে সেই খেয়ালই নেই। যাই গিয়ে দিয়ে আসি ওকে। জামাইবাবু, জামাইবাবু, সুতপা জানলে সর্বনাশ হয়ে যাবে জামাইবাবু। বোকা আমি, কেউ কিছু জানবে না। সুতপা আমায় বিশ্বাস করে, ভরসা করে, আর তোমায় তো নিজের থেকেও বেশি ভরসা করে। ও আমাদের সন্দেহই করবে না। কালিন্দী, কালিন্দী আর আমার স্বামী, এত বড় বিশ্বাসঘাতকতা। আমি তোকে নিজের বোনের মতো ভালোবেসেছি, আপন ভেবেছি, আর তুই আমার বরের সাথে। হে ভগবান, এটা কি দেখছি আমি? দূরে থেকো না, আর কাছে এসো, কাছে এসো। বিয়ের আগে কেবল একটাই জিনিস চেয়েছিলাম আমি নিজের স্বামীর মধ্যে, সেটাও আমার কপালে ছিল না। আর কালিন্দী, তোকে আমি ছাড়বো না। তুই আমার সর্বনাশ করেছিস, তোকে আমি ছাড়বো না। রাগে অপমানে কালিন্দীকে শেষ করে সে তার প্রতিশোধ চরিতার্থ করতে চায়। সে চুপিসারে রান্নাঘরে গিয়ে এক গ্লাস দুধে বিষ মিশিয়ে দিয়ে সেটা কালিন্দীর কাছে নিয়ে গিয়ে বলল, কালিন্দী, তোর সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ রে, কিন্তু তুই এখানে? এটা তো আমারই বাড়ি কালিন্দী, আমার থাকাটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, তুই এতটা পথ যাবি, তাই তোর জন্য এক গ্লাস দুধ নিয়ে এলাম। নে, এটা খেয়ে নে। তুই আমার কত খেয়াল রাখিস সুতপা। তোর মতো বন্ধু আমি যেন পরের জন্মেও পাই, আর তোর মতো বান্ধবী যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে। কিছুক্ষণের মধ্যেই কালিন্দী দুধটা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু এবারে লাশটার কি করবো আমি? হ্যাঁ, বাড়ির পেছনে যে
বনপুরের জঙ্গল রয়েছে, সেখানেই আমি কালিন্দির লাশটা পুঁতে দেব। কেউ জানতেই পারবে না। সুতপা, সাবধান! এটা 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 তো কালিন্দির গলার আওয়াজ। তার মানে ওকে ওকে মরেনি। এই জীবনটা তোদের দেওয়া সুতপা। তুই আর তোর বাড়ির সকলে একজন সাধারণ লাঠিয়ালের মেয়েকে যে সম্মান দিয়েছিস, সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু একটা বার তো আমায় সত্যিটা জিজ্ঞেস করতে পারতিস। কালিন্দি, কালিন্দি, তুই তুই মরেও আমার পিছু ছাড়বি না? আর কি চাস? আমার বর, আমার সংসার সব তো শেষ করে দিলি। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম রে। আর তুই... আমি তোকে ঠকাইনি সুতপা। তুই জানিস না আমি কত কি সয়েছি। উদয় আমাকে জোর করে... আমি কত কেঁদেছি, হাত জোর করে ভিক্ষা চেয়েছি, কিন্তু ও শোনেনি। কি বলছিস কি তুই? আমি যে নিজের চোখে দেখেছি তোদের দুজনকে। মানুষের চোখ ভুল দেখে সুতপা। তোর মনে আছে আমি তোকে বারবার বারণ করতাম এখানে আসার জন্য, কিন্তু তুই শুনতিস না। কারণ এখানে এলেই উদয় আমাকে... কতবার চেয়েছি তোকে সবকিছু বলতে, কিন্তু পারিনি। নিজের হাতে বান্ধবীর ঘর ভাঙতে আমি পারিনি রে। হে ঈশ্বর, হে ঈশ্বরে, আমি কি করে ফেললাম? ক্রোধের বশে আমি এত বড় সর্বনাশ করলাম কি করে? আমাকে আমাকে ক্ষমা করে দে কালিন্দি, আমাকে ক্ষমা করে দে কালিন্দি। এই জীবনটা আমি তোকেই উৎসর্গ করেছিলাম সুখী। তবে হ্যাঁ, ওই শয়তানটার বদলা আমি নেবই। ধীরে ধীরে অবয়ব মিলিয়ে গেল সুতপার চোখের সামনে থেকে। সুতপা সেই জঙ্গলের মধ্যেই সমাধি দিয়েছিল কালিন্দিকে, আর তার উপরে পুঁতে দিয়েছিল একটা করবী গাছ। সেই থেকেই এই জঙ্গল কালিন্দির জঙ্গল নামে খ্যাত। কোনো দুশ্চরিত্র লোক এখানে ঢুকলে তার মৃত্যু অনিবার্য। আর ওই শয়তান উদয়ের কি হয়েছিল? কিছুদিন বাদেই সাপের কামড়ে তার মৃত্যু হয়। যদিও তার শোয়ার ঘর সে বন্ধ করেই শুয়েছিল, কিন্তু তার ঘর থেকে কোনো সাপ খুঁজেও পাওয়া যায়নি। আচ্ছা, একটা বিষয় কৌতূহল হচ্ছে মা, আপনি এত কিছু জানলেন কি করে? কারণ আমি কালিন্দির সেই বান্ধবী সুতপা। ওই দিনের পরেই আমি সংসার ত্যাগ করে সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলাম। আমরা বুঝতে পারিনি মা। কিন্তু কিন্তু এই জঙ্গল কি কোনোদিন অভিশাপ মুক্ত হবে না মা? হবে। আমি তো সন্ন্যাসিনী, আমি এই কাজ করতে পারবো না, কিন্তু তোমরা পারবে। এই জঙ্গলের উত্তর দিকে একটা নদী আছে। সেই নদীর ধারের পলাশ গাছের নিচেই আমি কালিন্দিকে সমাধি দিয়েছিলাম। তোমরা মাটি খুঁড়ে তার কঙ্কাল বের করে সেটা দাহ করে দিও, তাহলেই মুক্তি পাবে কালিন্দির আত্মা, আর সাথে অভিশাপ মুক্ত হবে এই জঙ্গল। সুদেব আর তপন সাধিকার আদেশ মতো কাজ করলো। এরপরেই এই জঙ্গল অভিশাপ মুক্ত হয়, আর কোনো দিন কেউ এখানে মৃত্যুবরণ করেনি।